আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ যাচ্ছি প্রিয় দর্শক, একুশে রাতে নির্বাচন এবং সংস্কারের দ্বন্দ্ব সব জায়গাতেই। কোনটি আগে করা উচিত, কোনটি পরে করবে, সংস্কার করলেও বা কতখানি করা উচিত। খুব ইন্টারেস্টিং একটি জরিপ আমাদের হাতে এসেছে। ভয়েস অব আমেরিকা আন্তর্জাতিক গণমাধ্যম, তারা একটি জরিপ চালিয়েছে এক মাস আগে। তাদের সেই জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে আজ, এবং সেখানে বলা হচ্ছে যে 61.1% মানুষ মনে করেন যে 1 বছরের মধ্যে নির্বাচন। আর যে কারণে বলছিলাম যে মজার বিষয়টি, তার কারণ তাদের মধ্যে আবার 65% মানুষ মনে করছেন যে সংস্কার যা যা করার প্রয়োজন তা যেন বর্তমান অন্তর্বর্তী সরকারই করে যায়। আসলে দ্বন্দ্বটা কোথায়, দান্দিকতা কোথায়, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সভাপতি সাইফুল হক এবং রয়েছেন কবি সাংবাদিক আব্দুল হাই শিকদার। আমি সাইফুল হক, আপনার কাছে একটু এই জরিপটা সম্পর্কে জানতে চাই। জরিপটাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? আপনাকে ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের প্রিয় কবি এবং লেখক প্রিয় ভাজন আব্দুল হাই শিকদার। আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। ব্যক্তিগতভাবে অধিকাংশ জরিপের উপরে আমার নিজের কোনো আস্থা নাই। এটা আমি বাংলাদেশ এবং বৈশ্বিক বিভিন্ন জরিপের ফলাফলের ব্যাপারে আমার যে অবজারভেশন। দ্বিতীয়ত, এই যে জরিপটার কথা বলছেন, এটা সম্ভবত 1 মাস আগের এটা করা। 1 মাসে বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ সংঘটিত হয়েছে, আর সেটা একটা বিষয়। এই জরিপ অবশ্যই উল্লেখ আছে যে এটা 1 মাস আগের এটাকে বলা। আর 2 হচ্ছে যে যেটা বললেন যে নির্বাচনের ব্যাপারে, এখন তো প্রধান এজেন্ডা হচ্ছে জাতীয় নির্বাচন। সরকারের 3টা বড় দাগের দায়িত্ব ছিল। একটা গণ অভ্যুত্থানের পরপরই দ্রব্যমূল্য সহ জনজীবনের এই স্বস্তিটা নিশ্চিত করা, এটাকে নিয়ন্ত্রণ করে, জানমালের নিরাপত্তা, এটাকে হেফাজত করা, আর গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংস্কারগুলো সাধন করে আমরা বারবার বলে আসছিলাম সম্ভব স্বল্পতম সময়ে। আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি যে আগামী বছরের মধ্যে সরকার যদি একটা গ্রহণযোগ্য, একটা অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচন করে সরকার যদি বেরিয়ে যেতে পারে, তাহলে এটা সরকারের জন্য সবচেয়ে বড় সাফল্যের জায়গা হবে। সেই কাজটার জন্য আমরা তো বলেছি, এমনকি একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্যেও অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংস্কার করতে হবে। গোটা নির্বাচনী ব্যবস্থা ধসে পড়েছে, সেখানে অনেকগুলো পরিবর্তন সংস্কারের প্রশ্ন আছে। গোটা প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সির সহ, সেখানে এটাকেও পরিবর্তনের প্রশ্ন আছে। জুডিশিয়ারি, ফাইন্যান্সিয়াল সেক্টর, অর্থাৎ ইলেকশনের সঙ্গে যুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান, গভর্নমেন্ট থেকে শুরু করে জুডিশিয়ারি, সমস্ত ক্ষেত্রে। এর বাইরেও আমার এখানে যে কোনো একটা মডার্ন ডেমোক্রেটিক স্টেটে নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের যে একটা যৌক্তিক যে ভারসাম্যমূলক সম্পর্ক দরকার, তো বাংলাদেশে তো সেই জায়গাটাকে আমরা এনশিওর করতে পারিনি। সুতরাং নির্বাহী বিভাগের সাথে কিভাবে অপরাপর সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্পর্ক, বোঝাপড়া কি, জবাবদিহিতার প্রশ্ন, স্বচ্ছতার প্রশ্ন আছে, তাদেরকে আইনের আওতায় আনার প্রশ্ন, তাহলে অনেকগুলো পরিবর্তনের প্রশ্ন। সংস্কারের ব্যাপারে আমাদের একটা পাবলিক কমিটমেন্ট আছে। এটা 5ই অগাস্টের পরে ইস্যুটা আসেনি। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বহু বছর ধরে বলে আসছি, গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি সহ আমরা রাজপথের যত বিরোধী দল ছিল, আমরা কিন্তু এবার রাষ্ট্র, প্রশাসন, সরকার, সংবিধান ও অনেক ক্ষেত্রে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা দিয়েছি। ফলে আমরা অবশ্যই মনে করি, যেহেতু দলগুলোর একটা পাবলিক কমিটমেন্ট, পাবলিক অঙ্গীকার আমাদের, আবার ছাত্র, তরুণ, তাদেরও আন্দোলনের মধ্য দিয়ে একটা বড় দাবি হিসাবে সামনে চলে এসছে। আর আমরা অন্তর্বর্তী সরকারের, তারাও নিশ্চয়ই এই ব্যাপারে তাদেরও একটা উদ্যোগ আছে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হওয়া দরকার। সুতরাং আমি মনে করি যে যদি সদিচ্ছা কাজ করে, তাহলে 1 মাসে কিন্তু 1 বছরের কাজ করা যায়, 7 দিনে 1 মাসের কাজ করা যায়, ব্যাপারটা এরকম। আমি ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন তার রিপোর্টগুলো চূড়ান্ত হলে আমরা যে সমস্ত সংস্কারগুলো আমি মানে অগ্রাধিকারের ভিত্তিতে এনে আমরা করতে পারি, সেগুলো আলাপ আলোচনা করে, বোঝাপড়া তৈরি করে আমরা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারি।
আর যেগুলো মধ্যমেয়াদী বা সময় সাপেক্ষ দীর্ঘমেয়াদী সেগুলো পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধি, পার্লামেন্ট, সরকার তারা সিদ্ধান্ত কিন্তু সে কথা তো বলছেন আপনারা, অন্তর্বর্তী বলছেন সরকার যেটা গ্রহণ করতে পারে তারা একটা ভিত্তি তারা তৈরি করতে পারেন। আমরা যেমন 1 বছরের মধ্যে যেমন আমরা নির্বাচনও যাই, আবার আমরা গুরুত্বপূর্ণ সংস্কার পরিবর্তন সেগুলোকে আমরা মনে করি সেটা করা সম্ভব। এটা নির্ভর করবে বোঝাপড়ার উপর। কারণ আপনি এখন যত যা কিছু করেন পরবর্তী পার্লামেন্টকে, পরবর্তী যারা প্রতিনিধি হবেন তাদেরকে এটা কিন্তু রেটিফাই করতে হবে। সুতরাং আপনি কোনো কিছু চাপিয়ে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। টেকনিক্যালি পাস করে বুদ্ধি করে কোনো কিছু অধ্যাদেশ দিয়ে হয়তো আপনি পাসটা করে ফেললেন, কিন্তু এটা যদি এবার যদি কনসেনসাসটা বিল্ড আপ না হয় তাহলে সংস্কারটা কিন্তু টেকসই হবে না, সাস্টেইন হবে না। সেটা বিবেচনা রেখে নিশ্চয়ই আমরা এগোবো। কিন্তু আপনাদের যে দাবি যে 1 বছর বা 1.5 বছরের মধ্যে নির্বাচন বা প্রয়োজনীয় সংস্কার, এর প্রতি কি সমর্থন আসলে বাড়ছে? সাধারণ মানুষের সমর্থন কতটুকু সেটাও জানা প্রয়োজন রয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল অবশ্যই সেটি চাচ্ছে। আমি আসছি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে। আব্দুল হাই শিকদার, জরিপটা নিয়েই একটু আলোচনা করতে চাই। তার কারণ এটি একটা ক্রেডিবল জরিপ, যদিও আমরা অনেকেই আস্থা রাখতে পারি না। যেমন সাইফুল হক বললেন যে তিনিও এর কোনো জরিপের উপর আস্থা রাখতে পারেন না। তারপরেও তো মানুষের মতামত কিছুটা হলেও প্রতিফলিত হয়। সেখানে যেমন যেটি বলছিলাম শুরুতে যে 61.1% মানুষ মনে করছেন যে 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, অর্থাৎ দ্রুত একটা নির্বাচন হওয়া উচিত। একটা অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদে থাকতে পারে না, মেসেজটা সম্ভবত এরকম। আবার অধিকাংশ মানুষ অর্থাৎ 65.9% মানুষ বলছেন যা যা সংস্কার তা করতে হবে। এর মধ্যে কোনো দান্দিকতা আছে কিনা, বা সাধারণ মানুষের মতামতটা কিভাবে প্রতিফলিত হচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে পান্না। আপনার 21 টেলিভিশনে আমার জীবনে মানব জীবন যতদিন ধারণ করেছি তার মধ্যে প্রথম আজকে আসা, সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। আর সাইফুল হক ভাই আমার খুব প্রিয় নেতা, তিনি মোটামুটি আমার কথা সবই বলে দিয়েছেন, নতুন করে আর কিছু অ্যাড করেন না। তবে আমি বলবো যে একটা সমাজ পরিচালিত হয় কিসের ভেতর দিয়ে? এটা দান্দিক বস্তুবাদ, ডাইলেক্ট ম্যাটেরিয়ালিজম, মানে দ্বন্দ্ব না থাকলে সোসাইটিতে এগোবে না, দ্বন্দ্ব থাকতে হবে সমাজে। সে দ্বন্দ্ব কখন কার সাথে সেটা হলো দেখার বিষয়। তা আমি মনে করি যে ভয়েস অফ আমেরিকার যে জরিপ, এই জরিপ কতটা বস্তুনিষ্ঠ, কতটা আপনার নিখুঁত, এ নিয়ে প্রশ্ন আছে। 1 মাস আগে জরিপটা হয়েছে এবং এটা হয়েছে মাত্র 1000 লোকের উপর। বাংলাদেশের 18 কোটি মানুষকে বোঝার জন্য আপনি 1000 লোকের জরিপ দিয়া এটা ঠিক আমার মনে হয় যে যথাযথ জায়গায় যথাযথ জিনিসের রিফ্লেকশন পাওয়া সম্ভব না। জরিপগুলো তো সাধারণত এরকমই হয়। তবু আমি ধরলাম যে ভয়েস অফ আমেরিকা খুব দায়িত্বশীল প্রতিষ্ঠান, কিন্তু তাদের জরিপ ওই যে গত প্রেসিডেন্ট ইলেকশনে ভুল প্রমাণিত হয়েছে। তো এগুলো হয়। তা আমি মনে করি যে তাল পরিয়া ধূপ করিল না ধূপ করিয়া তাল পরিল, মুরগি আগে না ডিম আগে, এই তো কোলাহলটা। তো সেক্ষেত্রে আমার বক্তব্য হলো যে এই জরিপের ভেতর, জরিপটাকে যদি সত্য করে ধরি তাহলে টোটাল নেশন ডিভাইডেড, 2 ভাগে বিভক্ত হয়েছে। একদল চাচ্ছে যে যত সংস্কার আছে সেটা কমপ্লিট করেন তারপরে যাব। তারাই তো ওই 1000 মানুষই তো বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছে, তাদের মধ্যে দিয়ে 61% মানুষ বলছে যে 1 বছর মধ্যে নির্বাচন হোক। আমি আসছি। আর এর মধ্যে 61% মানুষ মনে করতেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়াটা ভালো। এই যে 61% মানুষ, তারাও যে সংস্কার বিরূপ তা কিন্তু না। তারা আমি মনে করি তুলনামূলকভাবে অনেক বেশি বাস্তববাদী। কারণ হলো যে প্রয়োজন, যেটা সাইফুল ভাই বলেছেন যে প্রয়োজনীয় যে সংস্কার নির্বাচন রিলেটেড, নির্বাচনের প্রধান সমস্যা কি? ভুয়া ভোটার, লক্ষ লক্ষ ভুয়া ভোটার, জাল ভোট। এটা যদি জরিপ করা যায় বা সত্যিকার ছাকা যায়, মানে দিয়া যেকে বলে যে ছাকনি দিয়া, তাহলে দেখা যাবে যে প্রায় 40-50 লক্ষ ভুয়া ভোটার আছে এখানে, আরো বেশি হবে, 1 কোটিও হতে পারে। তো এই ভুয়া ভোটার মুক্ত করে হালনাগাদ করা ভোটার লিস্ট, তারপরে হলো নির্বাচন কমিশনকে সংস্কার করা। সেক্ষেত্রে ধরেন একটা বডি তৈরি নয়, আজকে হলো নাসির সাহেবকে দেওয়া হয়েছে, আমরা অভিনন্দন জানাই তাকে, ভালো মানুষ তিনি। তো এটা হলো, কিন্তু সংস্কারটা কি হলো? নির্বাচন কিভাবে আপনি মাঠে প্রয়োগ করবেন, আপনি কিভাবে জনমতকে কালেক্ট করবেন। ধান তো মাঠে পেকে আছে, এখন এই ধান আপনি কিভাবে গোলাজাত করবেন, সেই প্রক্রিয়াগুলো তো কিন্তু পরিষ্কার না এখনো। এটা একটা। আরেকটা হলো যে দীর্ঘমেয়াদী সমস্যা যদি, দীর্ঘমেয়াদী পদক্ষেপে যদি যায়, তাহলে সবগুলো সংস্কার করতে 10-15 বছর সময় লাগবে। 10-15 বছর সময় নিয়ে এই সরকার, যে সরকারের একটা তো আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রফেসর ইউনূস স্যার বলেছেন যে আমাদের ওই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, আমরা ভালো কাজ করার জন্য আসছি, মঙ্গল করার জন্য আসছি। এবং এটাও ঠিক যে এই সরকার কিন্তু সকল দলমত নির্বিশেষে ফ্যাসিস্ট এবং ঘৃণ্য স্বৈরাচার
এই দুইটার সাথে সংঘর্ষ সারা বছর, যে 15টা বছর যারা লড়াই করেছে তাদের সমর্থন কিন্তু তার পাশে একেবারে অটুট রয়ে গেছে স্টিল। তর্ক বিতর্ক হচ্ছে পথ আর পদ্ধতি নিয়ে, কিন্তু তার প্রতি শ্রদ্ধার ঘাটতি কিন্তু ওখানে হয় নাই। তো সেই রকম একটা ম্যান্ডেট নিয়ে তার রাজনৈতিক অভিজ্ঞতা, তিনি যাদেরকে নিয়ে তার উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন তাদের মধ্যে অনেক বিচক্ষণ লোক আছেন, অনেক ভালো লোক আছেন, কিন্তু এটা তো মনে রাখতে হবে যে তারা ঠিক মাঠের মানুষ না, একটু সুশীল। তো সুশীলদের পক্ষে 10 বছর বা 5 বছর বা 4 বছর এই যে রাজনৈতিক যে কোলাহল, রাজনৈতিক যে টার্মোইল তৈরি হবে, একের পর এক সমস্যার পর সমস্যা তৈরি হবে, যত ডিলে করবে তত সমস্যা তৈরি হবে। তাহলে এই সমস্যাগুলো মোকাবেলা করা এই সরকারের পক্ষে হয়তো সম্ভব হবে না, হয়তো শব্দটা ব্যবহার করছি। সেজন্য কাজটা কি হবে, যদি এটা বিপ্লবী সরকার হতো, প্রথম দিনই যে ভুলটা হয়ে গেছে সেইটা যদি হতো, তাহলে এইসব প্রশ্নের আজকে অবতারণা কোনো সুযোগ থাকতো না। কিন্তু যেহেতু এটা বৈপ্লবিক কোনো সরকার নয়, যেহেতু এটা সাংবিধানিক একটা পদ্ধতির ভেতর দিয়া সংবিধানকে অস্বীকারও করা হয়েছে, সংবিধানকে মানাও হয়েছে, একটা জগাখিচুড়ি অবস্থা, এই অবস্থা যেহেতু আসছেন, সেহেতু শৃঙ্খলার মধ্যে থাকাটা বেটার। অতএব আমি মনে করি যে সকলের স্বার্থে যারা এই আন্দোলন সংগ্রামের স্টেক হোল্ডার, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো, আপনি তাদের প্রতি আপনার আস্থা আছে কি আস্থা আছে না, সেকেন্ডারি কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন হলো যে তারা এই ব্যাপারে মতামত দেওয়ার ক্ষমতা রাখে কিনা, অধিকার রাখে কিনা। তাহলে সেই অধিকার যারা রাখে তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো আপনাকে শুনতে হবে। কেউই তো এটা বলছে না যে স্যার এখনই নির্বাচন দেন, বলতেছে এটা যৌক্তিক সময়, আপনি একটা রোড ম্যাপ দেন, কবে নির্বাচন করবেন ক্লিয়ার করেন। এটার তো কোনো দোষের কিছু না, এটা বলার জন্য যে আপনি আমাকে ফাঁসি দিবেন এটা তো হবে না। এই জবাবে কিন্তু উঠে এসেছে মাত্র 5.8% মানুষ মনে করে 4 বছর বা তার বেশি সময়ে নির্বাচন হতে পারে, মাত্র 5.8%। পার্সেন্টেজ খুবই কম। তাহলে বেশিরভাগ লোক কিন্তু এই দিকে আছে। আপনি 1 বছর নয় নাই বা পারলেন, আপনি আরো 6 মাস নেন। সেগুলো ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষ এই সরকারকে, বাংলাদেশ পলিটিক্যাল পার্টিগুলো কেউ এই সরকারকে অসহযোগিতা করবে এটা আমার মনে হয়নি। কিন্তু আমি মনে করি যে এই সরকার প্রথম থেকে যে আরো যে সমস্ত দিন আমাদের চোখে পড়ে, আমরা তো রাস্তার মানুষ, রাস্তার থেকে প্রাসাদের দিকে তাকায় যে ভুলভাল দেখি আলো, তাতে যেটা মনে হয়েছে আমার সেটা হলো যে প্রথম থেকেই পলিটিক্যাল পার্টিগুলোকে কিছুটা হলেও ইগনোর করা হয়েছে, এটা ঠিক হয়নি। 2 নম্বর হলো যে যাদের সাথে এই সরকার যাদেরকে নিয়ে গঠিত হলো তাদের বেশিরভাগ লোকের সঙ্গে এই সংগ্রাম, এই আন্দোলনের, এই যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না, জানেই না তারা বিপ্লব কাহাকে বলে, ইয়া কত প্রকার। তো এই সমস্ত লোকদেরকে নিছেন, তারা তো হলো কিছুটা হলো আপনার সুবিধাভোগী সম্প্রদায় নিয়ে আপনি জনগণের রায় বাস্তবায়ন করবেন, এটা হবে না। তার চেয়ে বরং একটা যৌক্তিক সমস্যা যেগুলো, যেমন ধরেন আপনার পুলিশ ভাই যেটা বলছে, প্রশাসন, তারপরে বিচার বিভাগ, অর্থ, যেগুলো নির্বাচনকে ঘিরে আবর্তিত হয়, নির্বাচন কমিশনের সংস্কারের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো করে যত দ্রুততার সাথে সম্ভব, আমি মনে করি প্রফেসর ইউনূসের মতো বিশ্বনন্দিত ব্যক্তিত্ব এবং বাংলাদেশের সকল মানুষের তিনি শ্রদ্ধেয়, এরকম একজন মানুষ এই যৌক্তিক সময়ে কাজটা কমপ্লিট করে যদি যেতে পারেন, তিনি সারা জীবনের জন্য এদেশের জাতি ইতিহাসে তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদি তা না করে তিনি এই ডিলে করে দেন, তাহলে আমার মনে হয় আলটিমেটলি লসটা তারও হবে এবং আমাদেরও হবে। সাইফুল হক, এ কথাও তো সত্য যে মানুষের রাজনৈতিক দলগুলোর প্রতি বিশ্বাসের ঘাটতি রয়েছে, অন্তত সংস্কারের ক্ষেত্রে। তখন শাসক গোষ্ঠীতে আমরা যেমন দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি অন্তত ঘুরে ফিরে তো তারাই তো শাসক গোষ্ঠীতে থাকে, তবে প্রত্যাশা অনুযায়ী কাজ তারা পায় না। সেই জায়গা থেকে সংস্কারের জন্য এক ধরনের বিশ্বাসের ঘাটতি রয়েছে, রাজনৈতিক দলগুলো এসে কতটা সমস্যা করবে, সেই জায়গা থেকে আপনার মন্তব্য কি? এবং এই ইউরোপেও কিন্তু আমরা স্বীকার করি না করি, মোটামুটি অধিকাংশ মানুষ দ্রুত নির্বাচন যেমন চেয়েছে, আবার সংস্কারটা এই সরকার যেন করে, যে দান্দিকতা নিয়ে বলছিলেন কবি আব্দুল হাই শিকদার, সেইটির বিষয়ে আপনার কি মতামত মানুষের বিশ্বাসের জায়গাটি থেকে? এটা একমাত্র আন্দোলন, এবারকার এটা একমাত্র আন্দোলন যে আন্দোলনে এবার আমরা কেবলমাত্র গতানুগতিকভাবে আমরা একটা সরকার পরিবর্তন চাইনি, এর পরিবর্তে বির পরিবর্তে সি, এরকম কেবলমাত্র মার্কা পরিবর্তন এটা আমরা চাইনি। এবার এই আন্দোলনে আমরা শুরু থেকে বলেছি যে ব্যবস্থা একটা দলকে ফ্যাসিস্ট বানায়, একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, তাহলে সেই ব্যবস্থার একটা পরিবর্তন। একবিংশ শতাব্দীতে আপনি কোনোভাবে এরকম একটা নতুন জমিদারি, নতুন একটা দখলদারিত্ব
একজন মাত্র স্বাধীন নাগরিক, বাকিরা সব প্রজা। তো নিশ্চয়ই এই ব্যবস্থা টিকে থাকার কোনো প্রশ্ন নেই। ফলে এবারকার আন্দোলনে পরিবর্তন, সংস্কার এটা বড় এজেন্ডা আকারে আমাদের দাবি। তার মানে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা উপলব্ধির জায়গাটা এসছে, পুরনো ধারায় রাজনীতি করা সম্ভব না, দেশ পরিচালনা করা সম্ভব না। এটা একটা নিশ্চয়ই, এটাকে আপনি সাধুবাদ জানাবেন। আর এবারকার যে লড়াইটা শেষ দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোনো গণমাধ্যমে এই আলোচনাটা খুব বেশি নাই। আমি বলবো মেইন স্ট্রিম একেবারে নাই। বৈষম্যর বিরুদ্ধে আলোচনাটা খুবই কম। আমরা রাইট বেসড আলোচনাটা বেশি, অধিকারের অর্থাৎ আপনার যে সীমাহীন যে অর্থনৈতিক যে বৈষম্য, গোটা সম্পদ 10 থেকে 15-20% মানুষের কাছে, বাকিরা যে প্রান্তিক মানুষ, শোষিত, নিপীড়িত, বঞ্চিত, পুঁজির কেন্দ্রীভবন, সম্পদের যে কেন্দ্রীভবন, এটা সমাজের মধ্যে যে সীমাহীন একটা যে বৈষম্য তৈরি করছে, অর্থনৈতিক বৈষম্য, যেটা সামাজিক বৈষম্যকে বাড়িয়ে তুলছে, যেটা সমাজে বহু ধরনের সংকট তৈরি করছে, গোটা আলোচনাটাই কিন্তু নাই। দেখবেন গোটা সংস্কারের এজেন্ডার মধ্যে অর্থনৈতিক বৈষম্য, ধনী গরিবের সীমাহীন বৈষম্য। গত 3 মাসে ভাই বললেন না, আপনি কি লুটেরাদের বিরুদ্ধে সবাই জানে কারা 16 বছরে দেশটাকে এরকম জায়গায় নিয়ে গেছে। একটা কোনো ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ হয়েছে? কাউকে আইনের আওতায় কাউকে আনা হয়েছে? কারো অপ্রদর্শিত কোনো আইটাকে কোনোকে বাজেয়াপ্ত হয়েছে? কিছু কিছু বক্তৃতার বাইরে বাস্তব কোনো কাজ কিন্তু হয়নি। ভাই বললেন না, একই শ্রেণীর মধ্যে একটা ফ্যাসিস্ট যে আইডিয়ার শ্রেণীর মধ্যে পরিবর্তন আকাঙ্ক্ষাটা অনেক বড়। এটা বিপ্লব না, আমি এটা বহু দফায় কথা বলেছি, অভ্যুত্থান, কিন্তু এর মধ্যে কিছু বিপ্লবী উপাদান আছে, প্রবণতা আছে। মানুষ অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন চেয়েছে। কিন্তু এই যদি বিপ্লব হতো তাহলে তো আপনি বিদ্যমান সংবিধানে শপথ গ্রহণ করতেন না, রাষ্ট্রপতির ভবনে ধর্ণা দিয়ে সেখানে আপনি গ্রহণ করতেন না। বিপ্লব হলে তো আপনি এ ধরনের সরকার তো নিশ্চয়ই, এ ধরনের ব্যক্তিবর্গকে নিশ্চয়ই আমরা সরকার গঠন করতাম না। কেবল ডিক্রি জারি করে করে গত 72 ঘন্টায় আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সংগঠিত হতো। তার মানে একটা আমাদের শাসক শ্রেণীর মধ্যে যে অংশটা লিবারেল বা উদারনৈতিক, যারা একটা গণতান্ত্রিক মনোভাবাপন্ন, যারা একটু সংবেদনশীল মানুষের জন্য, আমি বলি যে অল্প একটু প্রগতিশীলতা, অল্প একটু মানবিকতা, অল্প গণতন্ত্র, অল্প সাম্য, এই ধরনের গুণাবলী সম্পন্ন মানুষ সমাজের মধ্যে, এটাও গুরুত্বপূর্ণ। একটা ফ্যাসিস্ট রেজিমের পরে যদি এ ধরনের একটা বাতাবরণের সরকার আসে, যিনি একটু গণতন্ত্র চান, একটু সাম্য চান, একটু মানবিক অধিকার চান, একটু সংস্কৃতি চান, যিনি ধর্মকে ঠিক পুরোপুরি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান না, ধর্ম মূল্যবোধ সম্পন্ন মানুষও তো সেটা চায় না, তাহলে আমরা এই ধরনের একটা ককটেল নিয়ে আমরা সরকার গঠন করেছি। একই শ্রেণীর ফ্যাসিস্ট অংশের পরিবর্তে একটা লিবারেল অংশের মধ্যে ক্ষমতার এক ধরনের হাত বদল হয়েছে। তো তাদের পক্ষে সংস্কারটা কোন মাত্রায় করা সম্ভব, এই প্রশ্নটা খুব বেশি আলোচনার মধ্যে কিন্তু নাই। যেগুলো আসছে, এটা একটা লিবারেল একটা ডেমোক্রেটিক স্টেটের মধ্যে, যাতে স্টেট, জুডিশিয়ারি এবং পার্লামেন্টের মধ্যে একটা সংস্কার থাকে, অর্থাৎ একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা, ডেমোক্রেটিক, কিন্তু এতে এবং সমাজের যে গভীর ব্যাধি, যে ব্যাধিটা হলো দুর্বৃত্তায়ন, এই সমাজের গভীর ব্যাধি হচ্ছে চুরি, ডাকাতি, দুর্বৃত্তায়ন, রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে যা খুশি তাই করা যায়। এইসব ব্যাপারগুলো খুব বেশি আলোচিত না, এগুলো কিন্তু টেবিলের নিচে আছে। ফলে আপনি যখন সংস্কারের কথা বলছেন, প্রচুর আলোচনা, প্রচুর শব্দ, একটা অসাধারণ শব্দ, উনি কবি তো অসাধারণ শব্দ ব্যবহার করেন, বলেন একটু আগে প্রচুর কোলাহল, কিন্তু এই কোলাহলের মধ্যে প্রান্তিক মানুষ, যে মানুষটা সবচেয়ে বেশি যারা জীবন দিল, শহীদ হলো, যারা আমাদের ছাত্র তরুণদের পরে শ্রমজীবী সাধারণ মানুষ, যাদের শহীদের তালিকাটা অনেক দীর্ঘ, শহীদ হওয়া, আহত হওয়া, তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের ধারে কাছেও তাদের কিন্তু অবস্থান নাই, তাদের কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নাই, তাদের কোনো দৈহিক কোনো প্রতিনিধিত্ব নাই, তাদের কণ্ঠস্বরটাও কিন্তু খুব বেশি কিন্তু আলোচনার মধ্যে না। যেটুকু না করলে সমাজে ভারসাম্য থাকে না, গভর্নমেন্ট ফাংশন করতে পারবে না, বাধ্য হয়ে তখন একটু আলাপ আলোচনা, দেন দরবার করে টোরে তারপরে একটা পরিস্থিতি সামাল দেবার ব্যবস্থাটা। তাহলে প্রধান যে বৈষম্য বিরোধীর যে সংস্কার, সেগুলো কোনো আলোচনার ভেতরেই নাই। এই কথাটা আমি আশা করব আপনারা 21শে টেলিভিশন, আপনারা পরবর্তীতে এইগুলোকে আপনারা সামনে আনবেন। এইটা না হলে রাজনীতিক দুর্বৃত্তায়ন থাকবে, ধনী গরিবের বৈষম্য থাকবে। সেজন্য আপনি যেটা বললেন, ইয়েস, আমি এটা অ্যাগ্রি করব,
রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের এক ধরনের অনাস্থার জায়গাটা আছে কেন? তারা পাবলিকলি যে কথা বলেন, বিরোধী দলে থাকলে কথাটা যেভাবে বলেন, ক্ষমতায় যাওয়ার পরে রাতারাতি পরিবর্তন হন। এই যে এখন ধরুন যারা সরকার গঠন করেছেন, তারা যখন আমাদের বন্ধুবান্ধব ছিলেন, তাদের চলন বলন আচরণ, এখন তারা যখন সরকারে গেছেন, একেবারে আকাশ পাতাল ব্যবধান না? টেলিফোন ধরেন না, কথা বলেন না, তাই না? এগুলো তো অসংখ্য বিষয়। তার মানে ক্ষমতা মানুষকে কিভাবে রাতারাতি তাকে পরিবর্তন করে। আপনি যেভাবে অবজেক্টিভিটি দেখি, ক্ষমতা নাকি সেভাবে নাকি দেখা, নাকি রঙিন চশমা নাকি তখন পড়ে থাকে, এরা নাকি ক্ষমতার নাকি ধর্ম। সুতরাং এই প্রশ্ন রাজনৈতিক দলের আত্মসমালোচনা, সংস্কারটা রাজনৈতিক দলের মধ্যেও দরকার। প্রতিটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের সংস্কার দরকার, পলিটিক্যাল পার্টিগুলোর। কারণ পলিটিক্যাল পার্টি যদি তার অভ্যন্তরীণ গণতন্ত্র যদি চর্চা করতে না পারে, রাষ্ট্র সমাজের মধ্যে নিশ্চয়ই সেটা হবে না। তাহলে সংস্কারটা সর্বব্যাপী সংস্কারের সাথে একটা মূল্যবোধের প্রশ্ন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রশ্ন। যে কথাটা বলে শেষ করব, সবাই এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে কিভাবে দলকে একটা অ্যাকাউন্টেবল জায়গার মধ্যে আনা যায়, যাতে রাষ্ট্র সংস্কারের প্রশ্নটাকেও যাতে সত্যি এটা ডেমাগোগি না হয়ে, শুধু শব্দগুচ্ছ না হয়ে, যাতে কার্যকরভাবে এটাকে যাতে আমরা করতে পারি। একটা মহেন্দ্রক্ষণ শুরু হয়েছে, এই যাত্রায় আমরা প্রত্যেকে সামিল। আমার লক্ষ্য যে আমি মিনিমাম যেটুকু ডেমোক্রেটিক স্পেস অ্যাকাউন্টেবল তৈরি করতে পারি, এটুকু পরবর্তী কাজটা রাজনৈতিক দলকে, পরবর্তী শক্তিকে পরবর্তী কাজ করতে হবে। বিরতিতে যাবো। কবি আব্দুল হাই শিকদার, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে বিরতির পরে, যদি তাই হয় রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়, এবং আস্থাহীনতার যথেষ্ট জায়গাও তো আছে আমাদের অতীত অভিজ্ঞতা বলে, তাহলে এর মীমাংসাটা আসলে কিভাবে হবে? এবং বিভিন্ন রাজনৈতিক দল যে সংস্কারের কথা বলছে যে তারা ক্ষমতায় এসে এই কাজটি তাদের, অবশ্যই রাজনৈতিক দলগুলো করবে, কিন্তু মানুষ আস্থা পাবে কীভাবে? সেই আস্থা নিয়ে আসার জায়গাটি কোথায়? আপনার কাছে সেই প্রশ্ন থাকবে, উত্তরটা আমি নেব একটা ছোট্ট বিরতির পর। দর্শক ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। কবি আব্দুল হাই শিকদার, আপনার কাছে প্রশ্ন ছিল যেটি, যে রাজনৈতিক দলগুলোর প্রতি যে আস্থাহীনতা সংস্কারের ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে, সেই জায়গাটিতে রাজনৈতিক দলের এই মুহূর্তে কিছু করা আছে কিনা, মানে গণমানুষকে আস্থায় নিয়ে আসার মতন? নিশ্চয়ই আছে। আস্থায় তো নিয়ে আসতেই হবে। রাজনৈতিক দলগুলো তো জনগণের জন্যই কাজ করে, জনগণের সাথেই তারা থাকে, করে আমরা জানি, কিন্তু সরকারি দলে থাকলে তো আর সেটি করে না। সেটা তো ফ্যাসিজম যখন আপনি জন্ম দেন, স্বৈরতন্ত্র জন্ম দেন, স্পেস যখন থাকে সেগুলো তো ঢুকে যায়। তো এইটা আমি মনে করি যে পানির সাথে মাছের যে সম্পর্ক, জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ওরকম আসলে। হ্যাঁ, মাও সেতুংয়ের ডায়লগ, এটা খুব পুরানো ডায়লগ। তো আবার নজরুল বলেছেন যে আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে, কম বেশি করে পাপের ছুরিতে পুণ্য করেছে জবে। মানে সবাই কম বেশি করে পাপ করেছে, পুণ্যের গলায় তরবারি চালানো সবাই টুকটাক করেছে। এখন দেরি হয়ে গেছে অনেক, জানো তা তুমি, কবে ঘাটে এসে ফিরে চলে গেছে দরিয়ার মৌসুমি। বহু ট্রেন ফেল করেছি আমরা, এখন এটা লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার। এই যে কথাটা সাইফুল হক ভাই বারবার বলার চেষ্টা করতেছেন, সেটা হচ্ছে আমি ওটাকে আর একটু মানে বাণীময় করতে চাই, যে প্রফেসর ইউনূসের এই ট্রেনটা হলো বাংলাদেশকে চিরকালের জন্য আধিপত্যবাদ, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদের এই যন্ত্রণার থেকে মুক্ত করার একটা চমৎকার সুযোগ আমাদের সামনে। আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা বুকে রক্ত দিয়ে এই সুযোগটা এনে দিয়েছে। সংস্কারের আওয়াজ উঠেছে চারিদিকে। রাজনৈতিক দলগুলো, আমি বিশ্বাস করি, আমি দেখতেছি তো রাজনৈতিক দলগুলো যে বাইরে থেকে হয়তো মনে হয় যে তারা কিছু করছে না, কিন্তু ভেতরে ভেতরে তারাও কিন্তু সজাগ হয়েছে যে আসলেই এই পরিবর্তিত পৃথিবী, এই যে ইয়াংরা এই রেভলিউশনটা করলো, তাদের ভাষা, তাদের স্টাইল, তাদের বর্ণার ভঙ্গি, তাদের লাইন অফ অ্যাকশন, এগুলো তাদের মধ্যে প্রভাব বিস্তার করতেছে। তো এখন যেমন আপনার চীনে গণতন্ত্র নাই বলে আমেরিকা চিল্লাচিল্লি করে, কিন্তু চীনের কমিউনিস্ট পার্টির ভিতরে এক ধরনের গণতন্ত্র আছে। এটা আমেরিকানদের গণতন্ত্র ওই বাইনোকুলারতে দেখলে হবে না। এশিয়ার একটা নিজস্ব ভাষা আছে, কমিউনিস্ট পৃথিবীতে একটা ভাষা। যেমন ধরেন আপনার, আমি ক্যাস্ট্রোর কথা আমি সবসময় বলি, কেন বলি যে ক্যাস্ট্রো একটা ছোট্ট দেশ, এই কিউবা, আমেরিকার নাকের উপরে বসে সে ছড়ি ঘুরায়। কেন কিছু করতে পারেনি আমেরিকা? পারেনি এই কারণে ক্যাস্ট্রোর সাথে তার দেশের একেবারে শেষ মাথার যে গরিব জেলেটা সমুদ্রে মাছ ধরে খায়, ওর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক। বিলিভ মি, ক্যাস্ট্রো তার কোনো প্রোটোকল লাগতো না,
এই যে আমাদের এখন অনেকে উপদেশের সাথে কথা বলার জন্য ভয় লাগে, বাইরে রাজপুরুষ, তাদের দয়া পাওয়াও তো এক সমস্যা, আবার পাবেন কি প্রক্রিয়া সেটাও তো এক সমস্যা। মানে তাদেরকে যাওয়া যায়, ক্ষমতা মানুষকে চেঞ্জ করে দেয়। এই লোকগুলো তো পলিটিক্সের সাথে ছিল না, তাহলে তারা কেমনে চেঞ্জ হলো? সবাই চেঞ্জ হয়েছে তা না, কিন্তু বেশিরভাগটা চেঞ্জ হয়ে গেছে আচরণগতভাবে, ভাবে সাবে ভঙ্গিতে চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জগুলো ক্ষমতা করে, এই জায়গা হলো আসল সমস্যাটা আমাদের, যে কিভাবে ক্ষমতায় গিয়ে চেঞ্জটা হয়। তো ওই চেঞ্জটা যদি না হয়, সেজন্য একেবারেই আমি মনে করি যে গণমুখী করার জন্য রাজনৈতিক দলগুলোর ভেতরে যে এখন উত্তাপ ফিল করছি, সেই উত্তাপকে আরো বেগবান করতে হবে। রাজনৈতিক দলগুলোর ভেতরে যদি এক ধরনের ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়, আছে প্রত্যেকটা দলের মধ্যে কিছু কিছু রাজনৈতিক আপনার গণতান্ত্রিক প্র্যাকটিস আছে। আপনি হয়তো বিএনপিকে কথা বলবেন, আমি মনে করি বিএনপির ভিতরেও এক ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিস আসলে আছে। এটা ওই যে আমেরিকানরা যেহেতু চীনের গণতন্ত্র খুঁজে পায় না, এরকম আর কি। কিন্তু এটা ওপেন হয়ে যাওয়া ভালো। চীনের কি আসলে গণতন্ত্র আছে? আপনি হয়তো বলবেন যে নাই, আমি কিন্তু মনে করি যে চীনের একটা নিজস্ব প্যাটার্ন আছে। যেমন ধরেন ওদের কমিউনগুলোর কথা চিন্তা করেন, এই কমিউনে কে চালাবে এটা কিন্তু তারা ভোটের দ্বারা নির্বাচিত করে। আবার কমিউন থেকে যখন থানা পর্যায়ে যায়, সেটা কিন্তু ভোটের ভিতর দিয়ে যায়। অর্থাৎ একেবারে প্রান্তিক লোকটির থেকে শুরু করে শি জিনপিং পর্যন্ত একটা সুতা বাঁধা আছে। কিন্তু শি জিনপিংকে তো সাংবিধানিকভাবে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করার একটা ব্যবস্থা করা হয়েছে। আমি তাদের সবগুলো পদক্ষেপকে সমর্থন করছি। তারা মাও সেতুং এর চীন আর শি জিনপিং এর চীন তো আমি এক মনে করি না। মাও সেতুং এর চীনে তো চীনের চেয়ারম্যান মাও যে ড্রেসটা পরতেন, আর বেইজিং বা আপনার লাস্ট হুনানের বা কুনমিং এর যে সুইপার যে ড্রেসটা পরতেন, একই ড্রেস একই কাপড়, এটা তো মাও সেতুং করতে পেরেছিলেন। দুপুরে আমি যেটা খাবো চীনের সমস্ত লোকজন সেটা খেতে পারে। এটাই তো আসলে সমাজতন্ত্র, এটাই তো মানুষের সম অধিকার। যে আমি চীনে ঘুরতে গেলাম, সে অনেক আগের কথা, তো আমাদের যে ড্রাইভার ছিল, আমাদের যিনি গাইড করতেন, তিনি একজন ডিউটি সেক্রেটারি, মানে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে এ শহর থেকে ও শহরে। তো খাবার টেবিলে আমরা একসাথেই খেলাম, ওই ড্রাইভার সহ। আবার সিগারেট ফুঁকতেছে ওই ডিউটি সেক্রেটারি, যে ওই ড্রাইভারের কাছে বলে যে তোমার সিগারেট আছে কিনে দাও, দুজনে দিব্যি দাঁড়া দাঁড়িয়ে সিগারেট খেলো, কোনো সমস্যা হয়নি তাদের। আমি সিগারেট খাওয়াকে সমর্থন করছি না, আমি বলতেছি যে কাজটা তোমার ওইটা, আমার এইটা। আমার কাজটা হলো গাড়ি ড্রাইভ করা, তোমার কাজ হলো এই এদের অতিথিদের সঙ্গে কাজ করা। বাট আমার অধিকার আর তোমার অধিকার সেম, তোমার কাজ ভিন্ন, আমার কাজ ভিন্ন। এতে এরকম একটা চমৎকার পৃথিবী তো মাও নির্মাণ করতে পেরেছিলেন। এখন আপনি বলবেন যে এর জন্য তো মাওকে অনেক নিষ্ঠুর হতে হয়েছে। হ্যাঁ, নিষ্ঠুর হতে হয়েছে। আমার 1000 ছাত্র তিয়েনমান করে চিৎকার করতেছে, তাদেরকে আমি ছোট করছি না। কিন্তু দেং শিয়াওপিং মাওয়ের কাছে প্রধান এটা ছিল কি, চীনের 150 কোটি মানুষের 3 বেলা খাওয়ার গ্যারান্টি, ওই 5টা যে মৌলিক বিষয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টা তারা মৌলিক। এইগুলোকে আমি আগে মিটমাট করবো না এই 1000 ছেলের চিৎকারকে গুরুত্ব দেবো। মাও সেতুং এর চীন বেছে নিয়েছিল যে না, আমার জনগণের ওই 5টা অধিকারকে আগে গুরুত্ব দিতে হবে। এইটা ওয়েস্টার্নদের চশমা দিয়ে দেখলে এটা খারাপ মনে হবে, কিন্তু আই এম বিং এশিয়ান বা মতামত থাকতেই পারে। আমার মতামত যেটা, আমরা মনে করি যে এইখানে নিষ্ঠুরতা হয়তো আছে। আয়াতুল্লাহ খোমেনি ইরান রেভলিউশনের পরে যেভাবে ইয়েদের ধরে, প্রতি বিপ্লবীদের ধরে ধরে ফাঁসিতে লটকাইছেন, এইটা বাইরের চোখ দিয়ে দেখলে নিষ্ঠুরতা মনে হয়। তো কিন্তু ওইটা না করছে বলে আয়াতুল্লাহ খোমেনির ইরান এখনো আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে, বাকিগুলো পারে না। আরেকটা বলি আপনার, যে এই যে আপনার আমেরিকানরা মানবাধিকার বিতরণ করে বেড়ায় পৃথিবীতে, কেন গাজার মানবাধিকার চোখে পড়ে না? সেটা তো প্রশ্ন আছেই। তারপরে কাশ্মীরের মানবাধিকার চোখে পড়ে না? সোমালিয়াতে যখন বোম্বিং করে একটা দেশকে ধ্বংস করছে, ইরাক আফগানিস্তান ডিস্ট্রয় করে দিছো, লিবিয়ার মতো একটা সমৃদ্ধ দেশ, কি অপরাধ ছিল লিবিয়ার? ইরাকরে নয় আপনি খাইলেন যে ইরাক একটা বদনাম দিলেন যে সে কেমিক্যাল উইপন আছে তার। বাট গাদ্দাফি কি করছিল? গাদ্দাফি একটা সমৃদ্ধ দেশকে আপনি ধুলায় মিশিয়ে দিয়েছেন, গৃহযুদ্ধ। এখন গোটা লিবিয়া রক্তাক্ত। এই তো ইউরোপের মাতবরিটা আমার মনে হয় যে আমাদের এখন একটু এশিয়ার দিকে তাকানো উচিত। আমরা আমাদের পায়ে দাঁড়িয়ে আমাদের সমস্যাগুলো আমাদের মতো করে সমাধান করবো, বাঁচবো। এবং সেটা আমি মনে করি সেই জন্য হতাশ হওয়ার কিছু নাই। রাজনৈতিক দলগুলোর দোষ ত্রুটি আছে, কিন্তু তারা যে এই ধাক্কা, এই ঝড়, এই টর্নেডো না, তবে হতাশা কিছুটা কাটাতে পারে। আমি এই প্রশ্নটা একটু রাখতে চাই। এই টর্নেডো তাদেরকে তো ধাক্কা দিছে। এই টর্নেডোর ঝাঁকুনিতে অনেক মরা পাতা ঝরে গেছে,
অনেক নতুন পাতা গজিয়ে উঠবে এখন। না, ধাক্কা দিয়েছে বিধায় এবং ধাক্কার কম্পন অনুভব করেছে বিধায় যেমন বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তো কিছু সংস্কারের প্রস্তাব আসছে, তাই না? যেমন বিএনপির পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হচ্ছে, এটা কিন্তু আপনার এই সংস্কারের আগে দিয়েছে, কিন্তু এখন সেটা তোড়জোড় করছে আর কি। আজকে সাইবুল ভাই এখানে আছেন, সাইবুল ভাইরা কিন্তু এটাকে সমর্থন করেছেন, কারণ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট খুব চমৎকার একটা ব্যবস্থা। এর বাইরে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর, 4 বছর, তারেক রহমান সাহেবের দুবারের বেশি হতে পারবে না। এই জায়গা থেকে আস্থা তৈরি হতে পারে সাইফুল হক, মানে সাধারণ মানুষের মধ্যে? না, আমি মনে করি যে মানুষের মধ্যে, আমি মনে করি এই অভ্যুত্থানের পরে একটা আস্থার জায়গাটা তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? প্রত্যেকটা দল, আমরা কিন্তু যেটা বলেছি, আমরা কিন্তু পুরনো ব্যবস্থাপনায় কেউ কিন্তু আর ফিরতে চায় না, এবং সেখানে আমরা নির্দিষ্ট করে বলেছি প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, এই ক্ষমতা কাঠামোর পরিবর্তন দরকার, খুবই গুরুত্বপূর্ণ। তিনি, আমি কেবল বলি, আমি আগে বলতাম যে তিনি মানে যা খুশি তিনি করবার ক্ষমতা রাখেন। আমি প্রায় বলতাম বাংলাদেশে একজনই ছিলেন স্বাধীন নাগরিক, তিনি সরকারি দলও তিনি একজনই ছিলেন ভোটার। তিনি সরকারি দল যেমন নির্বাচিত করতেন, বিরোধী দলও কারা এমনকি বিরোধী দলের যে গৃহদাহ, তাদের যে তাদের ঘরের মধ্যে যত সংকট, এটাও তাকে সমাধান করতে। তার মানে তিনি আনঅফিশিয়ালি বিরোধী সংসদের বিরোধী দলেরও তিনি আনঅফিশিয়াল চেয়ারম্যানের ভূমিকা পালন করেছেন। তার মানে ক্ষমতা কাঠামোটাকে কিভাবে চূড়ান্ত ব্যক্তি কেন্দ্রিক, যখন এটা অ্যাবসলিউট মানুষ যখন ক্ষমতা কেউ প্র্যাকটিস করে, অ্যাবসলিউটলি তার একদিক কারাপ্ট হওয়ার ঝুঁকি থাকে, এবং যেটা আমরা দেখেছি অ্যাবসলিউটলি তার কিন্তু ডিরেইলড হবার, তার নষ্ট হয়ে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার থাকে। আর একটা প্রশ্ন তখন একটু বলতে পারেনি, পাওয়ারের সাথে কিন্তু একটা বল প্রয়োগের সম্পর্ক আছে। স্টেট তো একটা বল প্রয়োগের একটা মেশিনারি। মানুষ রাষ্ট্রের কথা কেন শোনে? দুটো কারণে। একটা হলো তার বল প্রয়োগের শক্তি আছে, তার সে মিলিটারি থেকে শুরু করে যতগুলো রিপ্রেসিভ তার যতগুলো অর্গান আছে, দরকার রাষ্ট্র, এটা একমাত্র এখান থেকে রাষ্ট্রের একমাত্র সোল এজেন্সি হচ্ছে বৈধভাবে তারা বল প্রয়োগ করবার ক্ষমতা রাখেন। এটাকে সম্মতি দেওয়ার জন্য ভোটের ব্যবস্থা করা হয়। তার মানে মানুষের একটা গণসম্মতি লাগে। মানুষের শুধু বন্দুক দিয়ে তো দেশ চালানো যায় না, তাহলে বন্দুকের পিছনে মানুষের সম্মতি লাগে, সমর্থনের প্রশ্ন। তার জন্য আমরা নির্বাচন করি, তার জন্য আমরা প্রতিনিধি নির্বাচন করি। তিনি যেন বৈধভাবে মানুষের সম্মতি নিয়ে তিনি যেন স্টেট, যে কোনো স্টেট হচ্ছে একটা রিপ্রেসিভ। এখন ধরুন কিছু কিছু কল্যাণকামী রাষ্ট্র, কিছু কিছু ওয়েলফেয়ার স্টেটের হালের এক্সপেরিয়েন্স বাদ দিলে স্টেটের জন্মই হয়েছে প্রধানত বল প্রয়োগের জন্য। তো আমরা যখন দেখি, এই যে আমি বললাম না একটু আগে, যে এবং স্টেট কিভাবে মানুষকে পরিবর্তন করে রাতারাতি 3 মাসের মধ্যে। ধরুন আগে যারা এখন ক্ষমতায় আছেন, আগে 3 মাসের মানুষ আর আজকে 3 মাসের মধ্যে তাদের মধ্যে আকাশ পাতাল। আমি বলি অনেকের মধ্যে, আমি সবার কথা বলবো না, অনেকের নিশ্চয়ই একটা বড় পরিবর্তন। স্টেটের এই জায়গাটা, এটা কখনো যখন আপনার ডেফিনিট ইডিওলজি কাজ করে, যখন গভীর মানবিক মূল্যবোধ কাজ করে, সংস্কৃতিবোধ কাজ করে, এবং যখন দায়বদ্ধতার প্রশ্ন থাকে, প্রতিটা কাজের জন্য আপনাকে অ্যাকাউন্টেবল হবার প্রশ্ন আছে। আমরা রাজনীতির মধ্যে এমন করতে চাই যে আমার প্রতিটা কাজ, আমি বিরোধী দলে থাকলে যেমন আমার দলকে অ্যাকাউন্টেবল করা, জনগণের কাছে জবাবদিহি করা, ক্ষমতায় যাওয়ার পরে আমি ইতিমধ্যে বিএনপির 31 দফা যেদিন তারা এবার প্লেস করেছিলেন, আমি ওখানে বলেছিলাম যে দুটো কথা বলেছিলাম। একটা হলো যে ইলেক্টেড হওয়ার পরে তার জবাবদিহিতার বিধান কি, যে মানুষ তাকে ভোট দিয়ে ক্ষমতায় নিচ্ছেন প্রতি 6 মাস 1 বছর পর পর। পৃথিবীর আগে, আজ থেকে প্যারি কমিউন আজ থেকে 150 বছর আগে কল ব্যাক সিস্টেম ছিল। আপনি যদি আমার ভোটে যদি আপনি ইলেক্টেড হন, তাহলে যদি আপনি আমাকে প্রতিনিধিত্ব করতে না পারেন, আপনাকে ফিরিয়ে আনারও আমার একটা দায়িত্বের মধ্যে এটা পড়ে। এটা বলে কল ব্যাক সিস্টেম। কল ব্যাক সিস্টেম কোনো আলোচনার ভেতরেই নাই। এমনকি জবাবদিহিতা যে প্রশ্ন, যে আপনি 6 মাস 1 বছরে কি কাজ করছেন, পাবলিক হিয়ারিংয়ের যে প্রশ্ন, এগুলোকে আমাদের সংস্কৃতির ভেতরে আছে। বাংলাদেশে ধরেন যে মার্কিনীদের যে সমস্ত অ্যাম্বাসেডার এখানে আসে, তাদেরকে সিনেটের, কংগ্রেসের অনেকগুলো হিয়ারিং করে, অনেকগুলো শুনানি করে তারপরে এখানে তাদেরকে আসতে হয়। আপনি এবার যে পার্লামেন্ট, এবার যে ইলেকশন যে কমিশন হলো, পুরনো আইনে এই কমিশন হয়েছে। ইতিমধ্যে আমি বলেছি কালকে 2টো টেলিভিশনে
তারা যদি ভালো করেন বড় কোনো প্রশ্ন উঠবে না। তারা যদি কোনো কারণে তারা যদি খারাপ করেন তাহলে কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে মানুষ কিন্তু টান দেবে যে আপনারা পুরনো আওয়ামী লীগের পুরনো আইনে করেছেন, এটা বিতর্কিত আইনে করেছেন। কারণ ধরুন তারা যদি 20, 25, 30 জনের নাম তারা যদি ওয়েবসাইটে তারা যদি এটা পাবলিক করতেন, মানুষ 15 দিন 1 মাস ধরে, আমি 15 বছর যে নির্বাচনের জন্য আমি অপেক্ষা করেছি, আমি আর 2 মাস 3 মাস 4 মাস নিশ্চয়ই আমি অপেক্ষা করতে পারতাম। একটা পাবলিক যদি মানুষ যদি তার মতামত জানাতে পারতো, হু আর দ্য পিপল, কারা এরকম একটা গুরুত্বপূর্ণ সময় আমার নির্বাচনের মতন সাংবিধানিক জায়গার দায়িত্ব নিতে যাচ্ছেন, তাদের ব্যাপারে তো আমার মতো মানুষও, আমি তো 1-2 জন ছাড়া বাকিদের সম্পর্কে আমি নিজেই জানি না। মানে একজন বা 2জনকে হয়তো আমি চিনি, হয়তো বড় জোর চিনি, হয়তো এইটুকু কথা, কিন্তু অধিকাংশ মানুষ তাদেরকে চেনেই না, তাদের প্রোফাইল কি, ব্যাকগ্রাউন্ড কি, তাদের পেশাগত এক্সপার্টাইজ কি, তাই না? তো এগুলো যদি, কারণ আপনি এত আয়োজন করে করছেন, তো কেন এত ঢাকঢুক করার তো কোনো দরকার ছিল না। এটা কেন ওপেন করতেন, 15 দিন 20 দিন 25 দিন সবাই মতামত দিতে পারতো, তাদের আপনি ঠিকই বলতেন এই তাদের ট্র্যাক রেকর্ড হচ্ছে এটা। এই আলোচনাগুলো এলে তখন অন্তর্বর্তী সরকার আলাপ আলোচনা করে রাজনৈতিক দল সহ আমরা সবচেয়ে যোগ্য ক্যাপাবেল মানুষদেরকে আমরা কিন্তু আনতে পারতাম। আমি কথাটা এই জন্য বললাম, গোটা একটা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার প্রশ্নটা, এটা আপনার ছোট অফিস থেকে ছোট কেরানি থেকে শুরু করে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি থেকে শুরু করে প্রত্যেকের জবাবদিহিতার বিধানটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে ক্ষমতা তো মনে করে ক্ষমতা গেলে বেহেশতে, আর কেউ ওখানে বিরোধী দলে যেতে চায় না কেন? বাংলাদেশে বিরোধী দলে যাওয়া মানে হচ্ছে দোজকের আগুন আর কি, সুতরাং কেউ ওখানে দোজকে যেতে চায় না। এই সংস্কৃতি আমরা বদলাতে চাই, সেজন্য আমরা সংস্কার চাই। আমরা আমি একটু বর্তমান সরকার নিয়ে আলোচনা করতে চাই। আব্দুল হাই শিকদার, এই আবারও আমি জরিপ প্রসঙ্গে, জরিপে অনেকগুলো বিষয় উঠে এসেছে, যার জন্য আমি এত গুরুত্ব দিচ্ছি। এখানে বলা হয়েছে যেহেতু এটি অক্টোবরের 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত পরিচালিত হয়েছে, তার মানে 1 মাস আগের জরিপ, এখন 22 বা 23 নভেম্বর। কিন্তু আমরা এই প্রশ্নটা কীভাবে নেব, যেখানে এখানে একটা মন্তব্য তুলে ধরা হয়েছে যেহেতু এটি 1 মাস আগের জরিপ, এই মুহূর্তে জরিপ হলে সম্ভবত যে ফলাফল পাওয়া গেছে আগের জরিপে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারতো, এই চেঞ্জটা বা ভিন্ন মত উঠে আসতে পারতো। এতে দিয়ে ভয়েস অব আমেরিকা কি বোঝাতে চেয়েছে? সরকারের জনসমর্থন বাড়তো না কমতো? কি ধরনের ফলাফল আসতো? এখন অনুমান নির্ভর কথা বলো তো, যদি আমি ওটা কিউ ধরে দিই, আপনার মন্তব্য কি হবে? আমি আপনাকে বলবো যে আপনার যে প্রোগ্রামগুলো আপনি নিজে করেন, সেই প্রোগ্রামগুলো আমি মোটামুটি সবগুলো ফলো করি এবং আপনাকে আমার পছন্দ হয়। তো আপনার ওখানেই আমার এই বক্তব্যের উত্তরগুলো নেওয়া আছে, আপনার বক্তব্য যেগুলো আপনি নিজে ভিডিও করেন সেখানে দেওয়া আছে। তো কারণ আপনি আমার খুব পছন্দের একজন মানুষ, তো সেটা একটা। আরেকটা ব্যাপার হলো যে দেখেন যে আমেরিকা, ভয়েস অফ আমেরিকা নিজেই সন্দিগ্ধ, তার নিজের প্রতি নিজের আস্থা নাই। সে বলতেছে এটা হয়তো ঠিক হবে না, এটা হয়তো এরকম নাও হতে পারত। আমি মনে করি যে ভয়েস অফ আমেরিকা যাই মনে তাই মনে বলুক, এটা তো ঠিক যে ডিলে বা অন্যান্য কাজের জন্য কিছু ভুল ভ্রান্তিতে সরকার করছে। আমরা কিন্তু আগে বলিনি যে আমরা কিন্তু তাদেরকে সমর্থন করতেছি সবাই, কিন্তু ভুল ভ্রান্তি তো হচ্ছে। আমার আহত বাচ্চাগুলো রাস্তায় পড়ে থাকতে হয়েছে সে চিকিৎসার দাবিতে, এটার কি কৈফিয়ত দেবে সরকার? 3 মাস পরে পর্যন্ত, 3 মাস পরে তারা রাস্তায় তর পাচ্ছে, আপনি ক্ষমাহীন, এটা অপরাধ। এবং তারা কোনো অ্যাটেনশন পায়নি, যে অ্যাটেনশন দরকার ছিল এখন সেটা হয়নি, সেটা হয় নাই। এইটা তো একটা, মানে আমি মনে করি এটা একটা অমার্জনীয়, মানে এটাকে ক্ষমা করা যায় না। আরে রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়ায় আছে রাস্তায়, একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা গেল না, নিহতদের একটা পূর্ণাঙ্গ তালিকা এখন বন্ধ করে চলমান করে তোমরা 71 সালে মুক্তিযুদ্ধের শহীদদের কোনো তালিকাই নেই বাংলাদেশে, জরিপও হয়নি কোনোদিন। জরিপ যেটা করা হয়েছিল, শেখ মুজিব এসে, তখনকার ডেপুটি সেক্রেটারি ছিলেন কোন মন্ত্রণালয়ের, আমাদের মোহাম্মদ আসাদুদ্দৌলা, উনি আল্লাহর রহমতে এখনো জীবিত আছেন, আপনি জিজ্ঞেস করতে পারেন। ওনাকে প্রদান করে একটা কমিটি করে দিছিল, এই কমিটি একটা জরিপ টরিপ করে 1 মাস পরে একটা তালিকা দিছে। তো প্রধানমন্ত্রী বলছেন যে কি অবস্থা, কি একটা অঙ্কের কথা বলেছে, বাদ দে, ওই 30 লাখ কইছে ওটাই থাকুক। এই তো হলো আমাদের শহীদদের জরিপের অবস্থা। এইটা পরবর্তী গেলে হাসিনা সরকারের আইন করে দেশের বিরুদ্ধে কথা বললে কল্লা ভালাই দিবে। আরে ভাই, তুমি একটা সুষ্ঠু জরিপ করলে কি তোমার কোনো সমস্যা হইতো? করা হয় নাই। আপনার রাজাকারের লিস্ট হয় নাই। মুক্তিযোদ্ধার তালিকা জেনারেল ওসমানীর এর মধ্যে ছিল 72,000, সেইটা এখন 3.5 লাখ না 5 লাখে পৌঁছে গেছে। এই ভূতগুলো কবে জন্মাইলো? মুক্তিযুদ্ধে বেইজ্জত করার জন্য হেন কোনো কাণ্ড নেই, গত সরকার করে নাই। অথচ তারা দোকানদারিটা করছে মুক্তিযুদ্ধের সাইনবোর্ড টানায়, মুক্তিযুদ্ধের চেতনার দোকানদারি করছে মুক্তিযুদ্ধের 12টা বাজিয়ে। এই পাপিষ্ঠরা, আপনার ওই পাপিষ্ঠদের ফলোয়ার তো আমরা হতে পারবো না,
হওয়া উচিত না। সেই জন্য যেমন যে শাহাবুদ্দিন সাহেব একটা দামি কথা বলছিলেন, যখন যে আমাদের প্রথম সংস্কার যখন এরশাদের পরে বলছিলেন যে পদ্ধতি আপনারা করলে রাষ্ট্রপতি হলে কবর জিয়ারত করা, মিলাদ মাহফিল অংশ নেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না। এই যে কবর জিয়ারত আর মিলাদ মাহফিলে করতে গিয়া এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হলো, এই কেন্দ্রীভূতকরণে বাংলাদেশের সর্বনাশের সূচনা। এইটা ভাঙতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে। ক্ষমতা একটা হাউসে পুঞ্জীভূত থাকবে, মানে একটা হাতে কেন? ওই যে ভাই বললেন যে সরকারি দলেরও চিফ উনি, বিরোধী দলেরও চিফ উনি ঠিক করে দেন কে বিরোধী দলের লিডার হবে। ভাবা যায়? এইটার নাম গণতন্ত্র? এটা তো মানে ফ্যাসিবাদের চাইতে নিকৃষ্ট। কারণ হিটলারকে ফ্যাসিবাদ বলে গালিগালাজ করি আমরা, হিটলারের চাইতে তো এটা নিকৃষ্ট ছিল। কারণ হিটলার এরকম করে এইসব কাণ্ড করে, হিটলার যেটা করছে একটা আমি জার্মান জাতি, উগ্র জাতীয়তাবাদী স্লোগান দিয়া ইহুদি নিধন। আর তো জার্মানের আর সব মানুষের তো কোনো সমস্যা হয়নি, কিন্তু এখানে তো সবারই সমস্যা গেলে আওয়ামী লীগ করা ছাড়া। তা আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদেরকে ওই জায়গায় আস্থার সংকটের কথা বারবার বলেছেন আপনি, আস্থার সংকট। আস্থার সংকট যে মেন্টাল ট্রমা তৈরি হয়ে গেছে জাতির। 15টা বছর আপনার ওই যে আপনার ইয়ের এই যে বিখ্যাত ছবি চিত্রকরের ছবিটার নাম হলো সবার উপরে, উত্তম সুচিত্রার ছবি, এটা এই 50 দশকের ছবি। তো ছবিতে ছবি বিশ্বাসের জেল হয়ে গেছিল, পরে তাকে তার পুত্র সেই মিথ্যা ইয়ের থেকে অভিযোগ করে বের করে নিয়ে আসলো, যাবজ্জীবন কারাদণ্ডে 12 বছর পার হয়ে যাওয়ার পরে। তো কোর্টে যখন তাকে বেকসুর খালাস দিল তখন বলছে আমি তো খালাস চাই না, ফিরিয়ে দাও আমার সেই 12টি বছর, আমার জীবনের মূল্যবান 12টি বছর আমি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে মাথা গুটে গুটে মরেছি, তার জবাব দাও, তারপরে তো আমাকে মুক্তি দাও। তো আমরাও এই যে ট্রমাটা হয় সেই ট্রমার থেকে ছবি বিশ্বাসকে বের করার জন্য প্রক্রিয়া করে বের করে, আমি মনে করি জাতির একটা ট্রমা, মিথ্যা কথা শুনতে শুনতে এবং তাদের বিশ্বাসঘাতক মির্জাফরের চরিত্র দেখতে দেখতে জাতি এখন যাকে দেখে তাকেই মনে করে বোধ ওই চরিত্র। যেমন ধর্ষিত একটা মেয়ের একটা কাহিনী বলি, আমি তার একটা ইন্টারভিউ করছিলাম, বাচ্চা একটা মেয়ে বড় হয়েছে, তারপর তা বলে যে ওর মা আমাকে বললো যে আপনি ভাই একটু বুঝাই, একটু ছেলে দেখছি ভালো, মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছি এখন। সে বললো আমি তো বিয়ে করবো না, কেন পুরুষ মানুষ দেখলে আমার পশু মনে হয়। তেমনটাই। তো আমাদের মেন্টাল ট্রমা থেকে বের করার জন্য খালি প্রফেসর ইউনূসের একলার দায়িত্ব না, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। সবাই মিলে যদি কাজ করি, ব্লেম গেম না দিয়া খালি এর ঘরে বালিশ চাপাচ্ছে ওর ঘরে বালিশ চাপাচ্ছি, এটাই মূল কথা। ব্লেম গেম কিন্তু খুবই মারাত্মক জিনিস, এটাই মূল কথা। এই ব্লেম গেমতে বেরিয়ে এসে বিরাট ক্যানভাসে জাতির ভবিষ্যৎকে বুনতে হবে আমাদের। অনেক ধন্যবাদ আব্দুল হাই সিদা, ধন্যবাদ সাইফুল্লাহ আপনাকেও। দর্শক, শেষ করছি, সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই দ্বন্দ্ব চলতেই থাকবে, কিন্তু অবশ্যই সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে কোনটা আগে প্রয়োজন, ন্যূনতম কিছু পথ অবলম্বনের মাধ্যমে, সেটা নিশ্চয়ই আমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। নিঃসন্দেহে সেদিকেই সরকার এবং রাজনৈতিক দলগুলো হাঁটবে, আমরা সে প্রত্যাশাই করি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।